আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 10 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 10-এ কি আছে দেখো, আমাদের দেশ। এবং এখানে তোমার আমাদের দেশের ভূমি কেমন, কোন অঞ্চলে কেমন, কোন অঞ্চলের মাটি কেমন, নদী নালা সবকিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে কি বলা আছে, বাংলাদেশের ভূমিরূপ। ভূমি মানে নিশ্চয়ই তোমরা বোঝো ভূমি কি। সাধারণত পৃথিবীর যে কঠিন এবং শুষ্ক যে বাহিরের আবরণটা আছে, এটাকে আমরা কি বলি, ভূমি বলি। এবং এই ভূমির মধ্যে আমরা কি করি, আমরা বসবাস করি, কৃষি কাজ করি বা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করি। তো এই ভূমি সব জায়গায় কিন্তু একই রকম না। যেমন ছবিগুলো দেখো, এখানে 5টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে কি দেখছি আমরা, যে তোমার ওখানে কৃষিকাজ মানে ধান আছে, তাই না? তো ওই জায়গার ভূমি একরকম। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ও পার্বত্য জেলা অঞ্চল, ওখানের ভূমিগুলো এরকম। আবার দেখো, কুমিল্লার লালমাই অঞ্চলে একরকম, ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চলে একরকম, এবং রাজশাহী অঞ্চলে কিন্তু আরেক রকম। তো এই যে ভূমির বিভিন্ন রূপ, এটা আমরা আজকে একটা ধারণা নেব। ছবিগুলো দেখে এখানে কি বলেছে, পর্যবেক্ষণ করে নিচের ছকের প্রশ্নের উত্তর চিহ্নিত করি ও লিখি। আচ্ছা, বক্সে আমি এখানেই দেখিয়ে দেই কি বলেছে। প্রশ্ন কি, কোন ছবিতে কি ধরনের ভূমি দেখা যাচ্ছে তা খালি ঘরে লিখি। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ কেমন, এটা জানতে চেয়েছে। তো আশেপাশে তুমি যদি যেখানেই থাকো, তুমি যদি এখন তুমি যদি চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চলে থাকো বা সিলেটে থাকো, সেটা ভিন্ন। কিন্তু তুমি যদি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের দিকে তাকাও, তাহলে কি দেখবা যে অধিকাংশ অঞ্চলে কেমন ভূমি, ভূমিটা হলো সমতল, তার মানে ফ্ল্যাট অথবা প্লেন। ঠিক আছে, উঁচু নিচু না তেমন। আবার চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলের ভূমিরূপ কেমন, এটা হলো পাহাড়ি। চারপাশে দেখবা উঁচু নিচু পাহাড়, টিলা, পর্বত বিভিন্ন রকমের। ঠিক আছে, কুমিল্লার লালমাই অঞ্চল, ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চল, রাজশাহীর অঞ্চলের ভূমিরূপ এগুলো কেমন, এগুলো হলো উঁচু ভূমি। আচ্ছা, বইতে আবার ফিরে যাই, আমরা 78 নম্বর পেজে যাব। দেখো কি সুন্দর একটা গাছের ডাল দিয়ে একটা বক্স করেছে, যে বাংলাদেশের ভূমিরূপ মূলত 3 ভাগে বিভক্ত। সরি, আমি এক্সট্রিমলি সরি, একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, বাংলাদেশের ভূমিরূপ মূলত 3 ভাগে বিভক্ত। কি কি? পাহাড়ি ভূমি, সমতল ভূমি, সোপান ভূমি বা সমতল ভূমির চেয়ে বেশ কিছুটা উঁচু। তো এখানে কি বলেছে, পূর্বের কাজের ধারণার আলোকে মানচিত্র চিহ্নিত অঞ্চল অনুযায়ী খালি ঘরে ভূমির ধরনের নাম লিখি। আচ্ছা, তো আমরা কি কি পড়েছি, সমতল ভূমি, পাহাড়ি ভূমি, সোপান ভূমি বা সমতল ভূমির চেয়ে কিছুটা উঁচু। তো আমরা জানি যে এই অঞ্চলটাতে বান্দরবান, তারপর চট্টগ্রাম এগুলো অবস্থিত, সেজন্য এটা কি, এটা হবে হলো পাহাড়ি ভূমি। এটা হবে সমতল ভূমি, যেটা বাংলাদেশের অধিকাংশ অঞ্চল। এবং আরেকটা যেটা সোপান ভূমি বা সমতল ভূমির চেয়ে কিছুটা উঁচু, এটা হবে এই জায়গাটা। দেখো তোমাদের এখানে কিন্তু ছবিতেই ওভাবে মেনশন করা আছে যে সোপান ভূমি বা উঁচু ভূমি, এটার রংটা কি, এটার রংটা হলো এরকম। আচ্ছা, সো এখানে অ্যারো মার্ক দিয়ে দেখানো আছে। এবং গাঢ় সবুজ, হালকা সবুজ, হালকা সবুজটা পুরোটাই সমতল ভূমি, গাঢ় সবুজটা হলো পাহাড়ি। আচ্ছা, এরপরে আমরা যাব, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটি পৃথিবীর একটি বৃহত্তম বদ্বীপ। দেশের সব অঞ্চলের ভূমির ধরন এক নয়। আচ্ছা, উত্তর থেকে দক্ষিণ দিকে ভূমি কিছুটা ঢালু, ফলে সকল নদ নদী উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। আচ্ছা, তো বাংলাদেশ প্রথমে কি বলেছে, এটা একটা নদীমাতৃক দেশ, এটি পৃথিবীর একটি বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ জিনিসটা কি? বদ্বীপ হলো তোমার নদীর মোহনায় পলিমাটি জমে যে ট্রায়াঙ্গুলার একটা মানে বয়ের মতো অক্ষরের মতো একটা ভূমি তৈরি হয়, সেটাকে বদ্বীপ বলে।
আচ্ছা, তো দেশের সব অঞ্চলে কি বলেছে? ভূমির ধরন এক নয়, উত্তর থেকে দক্ষিণ দিকে ভূমি কিছুটা ঢালু, ফলে সকল নদ নদী উত্তর থেকে দক্ষিণে কোথায় প্রবাহিত হচ্ছে? বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। এবার যাব পাহাড়ি ভূমির দিকে। বাংলাদেশের প্রায় 12 ভাগ পাহাড়ি ভূমি, মুখস্থ করে ফেলো, এটা এমসিকিউতে আসতে পারে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে পাহাড়ি ভূমি বা পাহাড়গুলো অবস্থিত। এগুলোই বাংলাদেশের উঁচু পাহাড়। এই পাহাড়গুলো কি? পাথুরে। হ্যাঁ, সিলেট বিভাগের জেলাগুলোতে কিছু ছোট বড় পাহাড় দেখা যায়। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার সীমান্ত এলাকায় দেখা যায় গাঢ় পাহাড়। তাহলে আমরা কি বললাম? প্রথমে যে উঁচু পাহাড়গুলো পড়েছে সেগুলো ছিল পাথুরে, এবং নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এগুলোতে হলো গাঢ় পাহাড়। পাহাড়ের গহীনে লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে ছোট বড় ঝর্ণা ও নদী। এগুলো গৃহস্থালী ও কৃষিকাজের পানির উৎস। তৃষ্ণা মেটায় পশু পাখির। সংরক্ষিত বন ও অনেক বন্যপ্রাণীর অভয়ারণ্য এই পাহাড়ি অঞ্চল। সোপান ভূমি। সোপান ভূমি সমতল ভূমি থেকে উঁচু এবং পাহাড় থেকে নিচু ভূমি। রাজশাহী অঞ্চলের বরেন্দ্র ভূমি, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের মধুপুর ও ভাওয়ালির গড়, কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় সোপান ভূমির অবস্থান। এই দুটো লাইন মুখস্থ করে ফেলবে। এই দুটো লাইন তোমাদের জানতে হবে। আসতে পারে যে তোমার রাজশাহী অঞ্চলে কোনটা অবস্থিত, বরেন্দ্রভূমি, মধুপুর, লালমাই পাহাড়, এরকম কিন্তু করে আসতে পারে। আবার তোমার ধরো কুমিল্লাতে কোনটা, এরকমও কিন্তু আসতে পারে। আচ্ছা, দেশের প্রায় 8 ভাগ সোপান ভূমি। আমরা 12 ভাগ কি পড়েছিলাম? পাহাড়ি ভূমি। আর সোপান ভূমি কয় ভাগ? 8 ভাগ। সোপান ভূমির মাটি পুরানো পলি দ্বারা গঠিত। এইসব মাটি ধূসর ও লালচে বর্ণের। এটাও আসতে পারে যে সোপান ভূমির মাটির রং কিরকম? ধূসর ও লালচে বর্ণের। এখানে আছে মূল্যবান শালবন। এ বন করই, বহেরা সহ বিচিত্র উদ্ভিদ ও নানা বন্য প্রাণীর আবাস। এছাড়া এই অঞ্চলে প্রচুর কৃষিজ পণ্য উৎপন্ন হয়। সরি। সমতল ভূমি। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদ নদী ও এগুলার শাখা উপশাখা বয়ে আনে পলি মাটি। এই মাটি দ্বারা গঠিত বাংলাদেশের সমতল ভূমি। একে প্লাবন সমভূমিও বলে। তাহলে সমতল ভূমির আরেকটা নাম কি? প্লাবন সমভূমি। দেশের প্রায় ৮০ ভাগ ভূমি প্লাবন সমভূমি। এখানকার মাটি খুবই উর্বর। সমতল ভূমি দেশের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। এই সমভূমি অঞ্চলে বিল, ঝিল ও হাওর ছড়িয়ে ছিটিয়ে আছে। টাঙ্গুয়ার হাওর তোমরা ছবিতে দেখে থাকলে দেখবা যে খুবই সুন্দর একটা জায়গা। বর্তমানে খুবই এটা সুন্দর একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সবাই দেখা যায় যে বোট নিয়ে সারা রাত ওখানে স্টে করে। খুবই মনোমুগ্ধকর, দেখতে ভীষণ ভালো লাগে। আমার নেক্সট টার্গেট যে আমি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাব। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার ৮০ এসেছি। উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ধরনের ভূমিরূপের বৈশিষ্ট্য চিহ্নিত করে নিচের চিত্রে লিখি। তো এখানে 3টা জিনিস দিয়েছে, পাহাড়ি ভূমি, সমতল ভূমি এবং সোপান ভূমি। আমি নোটে লিখেছি, আমি ওখান থেকে দিচ্ছি। পাহাড়ি ভূমিতে আমরা কি লিখতে পারি? চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে অবস্থিত। পাথুরে ও উঁচু পাহাড়, ঝর্ণা ও জলপ্রপাত রয়েছে। সংরক্ষিত বন ও নানা বন্যপ্রাণীর আবাসস্থল। রিসেন্টলি আমি জাস্ট এই ছুটিতে, যে 5 তারিখের ছুটিতে বান্দরবান এলাকায় গিয়েছিলাম, মানে যেটা পুরোটাই পাহাড়ি ভূমি। এত সুন্দর, এত সুন্দর, এত এত তোমার ওয়াটারফল মানে জলপ্রপাত আছে, এটা আসলেই দেখার মতো। সোপান ভূমি সমতল ভূমির চেয়ে উঁচু এবং পাহাড়ের চেয়ে নিচু। বরেন্দ্রভূমি মধুপুর, ভাওয়ালির গড় ও লালমাই এলাকায় অবস্থিত। লালচে ও ধূসর পুরনো পলিমাটি শালবন ও বিভিন্ন কৃষজ ফসলের জন্য উপযোগী। আচ্ছা, এরপরে কোথায় যাব? এরপরে যাব সমতল ভূমি। দেশের প্রায় ৮০% এলাকা সমতল বা প্লাবন সমভূমি। আচ্ছা, এরপরে কি বললো? প্লাবন সমভূমি নদ নদীর আনা পলিমাটি দিয়ে গঠিত এবং খুবই উর্বর, কৃষিকাজের প্রধান কেন্দ্র।
বইতে ফিরে যাই চলো। বইতে এরপরে কি বলেছে? আমি যে এলাকায় বাস করি সে এলাকার ভূমিরূপ শনাক্ত করি এবং সেই ভূমিরূপের বৈশিষ্ট্য লিখি। তো আমি তো আসলে ঢাকাতেই বসবাস করি। এখানে কি লিখতে পারি আমি? ভূমি সমান ও সমতল, মাটি খুবই উর্বর এবং কৃষি কাজের জন্য উপযোগী, নদী, খাল, বিল ও জলাশয় রয়েছে। বাংলাদেশের নদ নদী। আচ্ছা, তো কি বলেছে এখানে তোমার খালি ঘর যে দেয়া আছে, খালি ঘরে বাংলাদেশের প্রধান নদ নদীর নাম লিখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ছবিটা দেখে আসলে বোঝানোটা একটু কঠিন, তারপর আমি চেষ্টা করছি। প্রথমটা যেটা, এটা হলো যমুনা। আচ্ছা, যমুনার পরেই যেটা গেছে সেটা হলো ব্রহ্মপুত্র। ঠিক আছে, আমি শুধু অধ্যক্ষরটা লিখছি। এরপরটা হলো সুরমা। সুরমার পরে কুশিয়ারা, এরপরে আছে পদ্মা, এরপরে আছে মেঘনা। আচ্ছা, এটা তোমরা লিখে নিবে। এখানে আসলে টাইপিং করাটা ভীষণ কঠিন ভিডিও চলাকালীন সময়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য ছোট বড় নদী এদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আমাদের দেশের প্রধান নদ নদী হলো পুরাতন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে নদ নদী নানাভাবে জড়িয়ে আছে। নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের শহর গড়ে উঠেছে। নদ নদী এদেশের মানুষের মাছের চাহিদা মেটায়। কৃষিকাজে সেচের পানির অন্যতম উৎস হচ্ছে নদ নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন সেচ প্রকল্প। বর্ষাকালে নদ নদীর বয়ে আনা পলি আমাদের কৃষি জমিকে কি করে? উর্বর করে। এটা একটা শূন্যস্থানে আসতে পারে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদ নদীর গুরুত্ব অপরিসীম। নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। নদীকে কেন্দ্র করেই কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এভাবেই নদ নদী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। ওকে, এবার কি বলেছে? উপরে অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশের উল্লেখিত ক্ষেত্রে নদ নদীর কি গুরুত্ব তা নিচের ছকে উল্লেখ করি। তাহলে কৃষি, যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রের কথা বলা হয়েছে। কৃষিতে কি? নদীর পানি সেচের কাজে ব্যবহৃত হয়। নদীর পলি কৃষি জমিকে উর্বর করে। যোগাযোগের ক্ষেত্রে কি? নৌপথে মানুষ ও পণ্য সহজে পরিবহন করা যায়। নদীকে কেন্দ্র করে নদী বন্দর গড়ে উঠেছে। অন্যান্য ক্ষেত্র, নদী থেকে প্রচুর মাছ পাওয়া যায়। মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবন জীবিকা নদীর উপর নির্ভরশীল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে নদী নির্ভর। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদী বন্দর। এই নদী বন্দরগুলো ব্যবসা, বাণিজ্য, পণ্য পরিবহন সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই নৌপথকে ঘিরেই সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। নৌপথে পরিবহন খরচও সবচেয়ে কম। আমাদের অর্থনীতিতে মৎস্য খাতের অনেক অবদান। বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ মৎস্য খাতে নিয়োজিত। আমাদের দেশ নদ নদীর মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। নদ নদীর সৌন্দর্যে মুগ্ধ এদেশের অনেক পর্যটক। এই নদী কেন্দ্রিক পর্যটন শিল্প আমাদের একটি অর্থনৈতিক খাত। উপরে অনুচ্ছেদটুকু পড়ে নদীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করি এবং তার একটি তালিকা তৈরি করি। তো কি কি হতে পারে? মৎস্য আহরণ ও মাছ চাষ, কৃষিকাজে সেচ প্রদান, নৌপথে মানুষ ও পণ্য পরিবহন, নদী বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, পর্যটন শিল্পের বিকাশ, নৌ পরিবহন ও নদী বন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টি। আমাদের সভ্যতা পদ্মা, মেঘনা ও যমুনা দ্বারা প্রভাবিত। নদ নদী এদেশের গর্ব, আমাদের ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ।
এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নদী দূষণ রক্ষার্থে শিল্প বর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করতে হবে। বলা হয়, যেখানে নদী মারা গেছে সেখানে সভ্যতা ধ্বংস হয়ে গেছে। মরা নদীকে খনন করে ফিরিয়ে দিতে হবে তার আসল রূপ। নদী রক্ষায় তীর বা পার বাঁধাই করতে হবে। নদীতে পলিথিন ও প্লাস্টিক ফেলা যাবে না। বালু উত্তোলন বন্ধ করতে হবে। শিল্প কারখানার বর্জ্য নদীতে নির্গমন বন্ধ করতে হবে। মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধির বৃদ্ধি বিঘ্নিত করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছে। আমার জেলায় অবস্থিত নদীর তালিকা তৈরি করি এবং উপরের অনুচ্ছেদের আলোকে তা রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা লিখি। তাহলে আমার জেলার নদ নদী: বুড়িগঙ্গা, নদীতে ময়লা আবর্জনা ও প্লাস্টিক না ফেলা। তুরাগ, শিল্প কারখানার বর্জ্য শোধন করে নদীতে ফেলা। বালু, অবৈধ দখল ও ভরাট বন্ধ করা। শীতলক্ষ্যা, নদীর তীর সংরক্ষণ ও বৃক্ষরোপণ করা। আচ্ছা, বাংলাদেশের কৃষিজাত ও শিল্পজাত পণ্য। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি। বাম পাশের ছবিতে কোনটি কৃষিজাত পণ্য এবং কোনটি শিল্পজাত পণ্য এটা লিখতে হবে। তো ছবিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনটা কৃষিজাত পণ্য? এখানে ছবিতে থাকা ধান একটি কৃষিজাত পণ্য। শিল্পজাত পণ্য কোনটা? এটা হলো হারভেস্টার অথবা কম্বাইন হারভেস্টার। কৃষিজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে, কি না কাজে লাগে? ধান থেকে আমরা প্রধান খাদ্য চাল পাই। চাল থেকে ভাত, মুড়ি, চিড়া ও পিঠা তৈরি হয়। ধানের খড় গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শিল্পজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে? এটি দিয়ে খুব দ্রুত ও কম পরিশ্রমে ধান কাটা যায়। এটি কৃষকের সময়, শ্রম ও উৎপাদন খরচ অনেক কমিয়ে দেয়। আচ্ছা, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবি থেকেও আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটা কি? উপরের ছবি দুটির কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য? কৃষিজাত পণ্য। বাম পাশের ছবিতে থাকা কাঁচা পাট একটি কৃষিজাত পণ্য, শিল্পজাত পণ্য। ডান পাশের ছবিতে থাকা পাটের তৈরি চট বা বস্তা একটি শিল্পজাত পণ্য। কৃষিজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে? পাট বিক্রি করে কৃষকেরা অর্থ উপার্জন করেন। কাঁচা পাট কারখানায় বিভিন্ন পণ্য তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পাটের খড়ি বা পাট কাঠি জ্বালানি ও বেড়া দেওয়ার কাজে লাগে। শিল্পজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে? পাটের বস্তা, ধান, গম, চিনি ইত্যাদি খাদ্যশস্য সংরক্ষণে ব্যবহৃত হয়। চট দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ, কার্পেট ও নান্দনিক গৃহসজ্জার সামগ্রী তৈরি হয়। এটি পরিবেশ বান্ধব হওয়ায় প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এখন দেখো এখানে কিছু কথা আছে। রূপা কি বলেছে? মৌসুমী ফল শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রিদিশা কি বলছে? মসুর, মুগ, মটর আমাদের আমিষের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। আচ্ছা, কুসুম কি বলছে? আমরা মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এমসিকিউতে আসতে পারে। মাছ প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করি। আকাশ, পাটকে সোনালী আঁশ বলা হয়। এটাও গুরুত্বপূর্ণ, আসতে পারে। পাটকে কি বলা হয়? সোনালী আঁশ বলা হয়। এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে। নাজিফা কি বলছে? হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংসের চাহিদা মেটায়। রেহান, ভাত আমাদের প্রধান খাদ্য। এখানে এমসিকিউ হতে পারে বা শূন্যস্থান হতে পারে। এটি আমাদের শর্করার যোগান দেয়। আরিশা, আমরা সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সবজি আমাদের পুষ্টি যোগায়। এখন এগুলো থেকে এই বিবৃতিগুলো নিয়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্বের উপরে একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে। ফাইন, চলো আমরা লিখে ফেলি। কি লিখতে পারি? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্যের মধ্যে ধান, পাট, মাছ, শাকসবজি, ডাল, ফলমূল, হাঁস, মুরগি ও গবাদি পশু উল্লেখযোগ্য। ধান থেকে চাল পাওয়া যায়, যা আমাদের প্রধান খাদ্য এবং শরীরের শর্করার চাহিদা পূরণ করে। মাছ আমাদের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হয়। মসুর, মুগ ও মটর ডাল
আমাদের আমিষের ঘাটতি পূরণ করে। বিভিন্ন ধরনের শাকসবজি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে। মৌসুমী ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ থাকতে সাহায্য করে। হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণ করে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই কৃষিজাত পণ্য আমাদের খাদ্য, পুষ্টি, কর্মসংস্থান, অর্থনীতি এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর আমরা কোথায় যাব? আবার বইতে যাব। বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য হলো পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা ও ঔষধ। এ ধরনের শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য ছাড়াও দেশে নানা ধরনের শিল্পজাত পণ্য উৎপাদিত হয়, যা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটায়, যেমন নানা ধরনের বাসনপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রসাধন সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি। এ জাতীয় শিল্পজাত পণ্য দেশে উৎপাদনের ফলে আমদানি ব্যয় কম হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট, জাহাজ, খাদ্য ও পানীয় এবং হস্তশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শিল্পজাত পণ্যের দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। ফলে একদিকে যেমন এর প্রসার বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক লেনদেন বাড়ছে। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাপনের মান উন্নীত হয়। শিল্পের প্রসার যত ঘটবে, কর্মসংস্থানও তত বাড়বে। তাই শিল্পের প্রসারের জন্য আমাদের বিদেশি পণ্য ব্যবহার কমাতে হবে, দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। দেশি পণ্য কিনে হওয়া ধন্য, এই কথায় উদ্বুদ্ধ হতে হবে। উপরে অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব লিখি। তাহলে গুরুত্ব কি কি? প্রথমে কি? বৈদেশিক মুদ্রা অর্জন। তারপরে কি হতে পারে বলো? দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, দেশের দৈনন্দিন চাহিদা পূরণ হয়। আচ্ছা, এখন আরেকটা দেখো স্টেটমেন্ট আছে নিচে। সুমন, নুহা, আরিশা, রেহান, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে প্রশ্নের উত্তর লিখি। সুমন: আমি দোকানে গেলে দেশি জামা কাপড় খুঁজি। আচ্ছা, তো এখন এখানে প্রশ্ন আসবে যে আমি কি করব, কেন করব? আমি সুমনের মতো দেশি জামা কাপড় কিনবো ও ব্যবহার করব, কারণ দেশি পণ্য ব্যবহার করলে দেশের শিল্পের উন্নয়ন হয়, কর্মসংস্থান বাড়ে ও দেশের অর্থনীতি শক্তিশালী হয়। নুহা কি বলেছে? নুহা বলেছে আমি বিদেশি জিনিস বেশি পছন্দ করি। তো আমি কি করব? আমি বিদেশি পণ্যের পরিবর্তে দেশি পণ্য ব্যবহার করব, কারণ দেশি পণ্য ব্যবহার করলে দেশের টাকা দেশে থাকে এবং দেশীয় শিল্পের বিকাশ ঘটে। আরিশা কি বলেছে বলো তো? আরিশা বলেছে আমি বাজারে গেলে পাটের ব্যাগ ব্যবহার করি। রেহান কি বলেছে ওটাও দেখে নেই। আমি বিদেশি পণ্য দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। তো আরিশার ক্ষেত্রে আমরা কি করব? আমি বাজারে গেলে পাটের ব্যাগ ব্যবহার করব, কারণ পাটের ব্যাগ পরিবেশ বান্ধব, প্লাস্টিকের ব্যবহার কমায় এবং পাট শিল্পের উন্নয়নে সহায়তা করে। রেহান: আমি দেশীয় পণ্য ব্যবহার করব, কারণ দেশীয় পণ্য ব্যবহার করলে দেশীয় শিল্প ও কারিগররা উৎসাহিত হন এবং দেশের অর্থনীতি লাভবান হয়। আচ্ছা, এরপরে আছে বাদল এবং কুসুম। বাদল কি বলেছে? আমি দেশি জুতা কিনি ও ব্যবহার করি। আর কুসুম কি বলেছে? আমি দেশি পণ্য কিনে দেশের টাকা দেশে রাখি। তো বাদলের ক্ষেত্রে আমরা কি করব? আমি দেশি জুতা কিনবো ও ব্যবহার করব, কারণ এতে দেশীয় শিল্পের উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কুসুমের ক্ষেত্রে কি করব? আমি সবসময় দেশি পণ্য কেনার চেষ্টা করব, কারণ দেশি পণ্য কিনলে দেশের টাকা দেশে থাকে, জাতীয় আয় বৃদ্ধি পায় এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আচ্ছা, এরপর আমরা যাব অনুশীলনীতে। আমাদের সঠিক উত্তর সত্য মিথ্যা, ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আছে। ওকে, ফাইন। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের ভূমিরূপ হলো সমতল ভূমি। বাংলাদেশের ভূমি কোন দিকে কিছুটা ঢালু? উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। মালামাল পরিবহনে কোন মাধ্যমের পরিবহন খরচ কম? জলপথ। আমরা পণ্য কেনার সময় কোন পণ্যকে প্রাধান্য দেব? দেশি পণ্য। আচ্ছা, কুমিল্লার লালমাই পাহাড় পাহাড়ি ভূমির অন্তর্ভুক্ত। মিথ্যা। পলিমাটি দ্বারা গঠিত ভূমিকে প্লাবন সমভূমি বলে। সত্য। সমভূমির উর্বর মাটি কৃষি কাজের উপযোগী। সত্য।
নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ। সত্য। আচ্ছা, এটা এখানে দেখায়। আচ্ছা, তাহলে পাহাড়ি ভূমি কোনগুলো? বান্দরবান, খাগড়াছড়ি। সমতল ভূমি কোনগুলো? ঝালকাঠি, পিরোজপুর। সোপান ভূমি কোনগুলো? ময়মনসিংহ এবং টাঙ্গাইল। সরি, সংক্ষিপ্ত প্রশ্ন 4টা আছে, বর্ণনামূলক প্রশ্ন 3টা আছে। বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অসংখ্য ছোট বড় নদী এদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। বাংলাদেশের প্রধান 3টি নদ নদী হলো পদ্মা, যমুনা, মেঘনা। বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জমে? বাংলাদেশের সোপান ভূমির মাটি পুরনো পলি দ্বারা গঠিত। এইসব মাটি ধূসর ও লালচে বর্ণের। বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত শালগাছ জন্মে। এছাড়া করই, বহেরা সহ বিচিত্র গাছও জন্মে। এই অঞ্চলে প্রচুর কৃষিজ পণ্য উৎপন্ন হয়। সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র? সমতল ভূমি নদ নদীর বয়ে আনা উর্বর পলিমাটি দ্বারা গঠিত। সমতল ভূমিকে প্লাবন সমভূমিও বলা হয়। এই মাটি কৃষিকাজের জন্য খুবই উপযোগী, তাই এখানে প্রচুর ধান, গম, পাট, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপন্ন হয়। এ কারণে সমতল ভূমি বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। 3টি শিল্পজাত পণ্যের নাম লেখো। বাংলাদেশে অনেক রকম শিল্পজাত পণ্য আছে। এসব পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। 3টি শিল্পজাত পণ্যের নাম নিচে দেওয়া হলো: পোশাক ও বস্ত্র, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য। বর্ণনামূলক প্রশ্ন। আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লেখো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য ছোট বড় নদ নদী রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অনেক নদী আমাদের জীবন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জীবনে নদ নদীর প্রভাব নিচে দেওয়া হলো। কৃষিতে ভূমিকা। নদীর পানি সেচের কাজে ব্যবহার করা হয়। নদীর বয়ে আনা পলিমাটি জমির উর্বরতা বাড়ায়, ফলে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি পায়। যোগাযোগে ভূমিকা। নদীপথে মানুষ ও পণ্য সহজে এবং কম খরচে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। ব্যবসা বাণিজ্যে ভূমিকা। নদীকে কেন্দ্র করে অনেক নদী বন্দর গড়ে উঠেছে। এসব নদী বন্দর দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সাহায্য করে। মৎস্য সম্পদে ভূমিকা। নদী আমাদের মাছের অন্যতম প্রধান উৎস। নদীর মাছ মানুষের আমিষের চাহিদা পূরণ করে এবং মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। কর্মসংস্থানে ভূমিকা। মাছ ধরা, নৌকা চালানো, নৌযান পরিচালনা ও নদীকেন্দ্রিক ব্যবসার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা। নদীর পানিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেমন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নদীর পানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে। পর্যটনে ভূমিকা। নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে, ফলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। নদ নদী বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা, কৃষি, অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীর দূষণ ও দখল রোধ করে আমাদের নদ নদী রক্ষা করা সবার দায়িত্ব। নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। নদী বাংলাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, কিন্তু শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থালির আবর্জনা, পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে নদী দূষিত হচ্ছে। তাই নদী দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো আমরা কি করতে পারি, করণীয় কি? নদীতে কোনো ধরনের ময়লা আবর্জনা, পলিথিন বা প্লাস্টিক ফেলা যাবে না। শিল্প কারখানার বর্জ্য শোধনাগারে পরিশোধন করে তারপর নদীতে ফেলতে হবে। নদী দখল ও ভরাট সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হবে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। মরা ও ভরাট হয়ে যাওয়া নদী খনন করে পুনরায় সচল করতে হবে। নদীর তীর সংরক্ষণ করতে হবে এবং নদীর তীরে বৃক্ষরোপণ করতে হবে। নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র রক্ষা করতে হবে।
নদী দূষণ রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী দূষণ, দখল ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করে নদী দূষণ বন্ধ করতে হবে। নদীকে পরিষ্কার ও সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকাকে উন্নত করে তা লেখো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পজাত পণ্যের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পজাত পণ্যের মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা, ঔষধ, হস্তশিল্প উল্লেখযোগ্য। এইসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য যেভাবে জীবন ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখে তা নিচে দেওয়া হলো। রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগে। রপ্তানি থেকে অর্জিত অর্থ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা যায়। বিভিন্ন শিল্প কারখানায় অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মানুষ চাকরি ও ব্যবসার মাধ্যমে আয় করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। রপ্তানিমুখী শিল্পের প্রসারের ফলে বেকারত্ব কমে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। দেশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে এবং দেশীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি পায়। দেশীয় শিল্প শক্তিশালী হয় এবং বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমে। শিল্প ও রপ্তানি বৃদ্ধি পাওয়ায় জাতীয় আয় বাড়ে এবং দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হয়। দেশীয় শিল্পের উন্নতির ফলে দেশের মানুষের জন্য আরো বেশি কাজের সুযোগ সৃষ্টি হয়। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার উন্নতি ঘটায়। তাই আমাদের দেশীয় শিল্পকে উৎসাহিত করতে হবে এবং দেশি পণ্য ব্যবহার করতে হবে। দেশি পণ্য কিনে হও ধন্য এই আদর্শ অনুসরণ করলে দেশের শিল্প, অর্থনীতি ও মানুষের জীবন জীবিকার আরো উন্নয়ন হবে। আচ্ছা, না আর কিছু নেই ছোট্ট বাচ্চারা, একটু বড় অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি। আবার ডেঙ্গু বেড়ে যাচ্ছে। আমি আমার বাচ্চাদেরকে বলবো তোমরা সবসময় সচেতন থাকবে, বাসায় মশারি টাঙানোর চেষ্টা করবে, কোথাও বারান্দায় কোথাও পানি জমে থাকে কিনা বা বৃষ্টির পানি কোথাও জমে পড়ে থাকে কিনা, বা এই যে গাছের যে টবগুলো আছে সেটা ট্রেতে পানি জমে থাকে কিনা, এগুলো তোমরা স্পেশালি খেয়াল করবে। কারণ বাচ্চারা তোমরা এখন বড় হচ্ছ, তোমরা এখন সচেতন এই যুগের বাচ্চা, তোমরা চাইলেই এখন থেকে কিন্তু এগুলো খেয়াল করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করি। ছোট্ট বাচ্চারা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।